অক্টোবর মাসের 4 তারিখ, এবং হিসাব করে আমি বের করেছিলাম যে 26শে মার্চে যখন আমাদের এটা বের করতে বাধ্য হয়েছি, কারণ পত্রিকায় 19শে মার্চ উপলক্ষে আমি কলাম লিখেছি, আর 26শে মার্চে ডেইলি স্টারে লম্বা কলাম বেরোবে, তো ওই জন্য হিসাবটা করে ফেলছি। যেহেতু অক্টোবর থেকে তো 6 মাস 21 দিন। কত বছর 6 মাস 21 দিন? 21 বছর 6 মাস 21 দিন। 1949 সালের অক্টোবরের 4 তারিখ থেকে গুনে গুনে দ্বিতীয় তথ্য হলো 25শে মার্চ রাতে বা 25শে মার্চ। দ্বিতীয়টাও বলে দেই একই সঙ্গে, আমার চাকরি কিন্তু তখন 7 মাস শেষ হয় নাই, কারণ আমি কমিশন পেয়েছি পাকিস্তান সেনাবাহিনীতে 1970 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ। তো সেপ্টেম্বরের 6 থেকে নিয়ে মার্চের 26 পর্যন্ত হিসাব করলে কীরকম দাঁড়ায় সেটা দেখুন। আমি ছিলাম আমাদের ব্যাটালিয়নে তথা 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বা যাদেরকে আমরা জুনিয়র টাইগার্স বলি, সেই ব্যাটালিয়নের কনিষ্ঠতম অফিসার এবং কনিষ্ঠতম বাঙালি অফিসার, বয়সেও ছোট, চাকরিতেও ছোট। আমি ভাগ্যবানই ছিলাম। পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের রেওয়াজ ছিল প্রথম স্থান অধিকারকারী, যেখানে খুশি পাকিস্তানের চাকরি করতে অপশান দিব ওখানেই যাবে। আমি বলেছি যে আমি বেঙ্গল রেজিমেন্টে যেতে চাই, আমি জয়দেবপুরে যেতে চাই। তো সেই জয়দেবপুর হলো যারা বর্তমান প্রজন্ম তারা তো জয়দেবপুর নামটার সঙ্গে বেশি পরিচিত না, কিন্তু জয়দেবপুর শব্দটা ঐতিহাসিক, ভাওয়াল রাজার রাজধানী, ভাওয়াল রাজার রাজবাড়ি। আজকের দিনে যারা গাজীপুর জেলা চেনেন, সেই গাজীপুর জেলার সদর দপ্তর, এবং যেই রাজবাড়িতে 1970-71 আমরা 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিলাম, যেখান থেকে আমরা মুক্তিযুদ্ধে পদার্পণ করি, সেই রাজবাড়িতে এখন কিন্তু গাজীপুর জেলা প্রশাসনের সদর দপ্তর, ডিসি মহোদয়ের অফিস। আমি বিনয়ের সঙ্গে নরমভাবে আবেদন করছি ওটা কিন্তু সরাইতে, এটা বলে রাখলাম, কারণ ওইটা একটা ঐতিহ্যগতভাবে যেন সংরক্ষণটা হয় আর কি। ডিসি অফিস সুন্দরভাবে নতুন করে করা উচিত। তো আর এর পরের প্রস্তাবটা ছিল যে আমি কোথায় ছিলাম, সেটা হলো যে ছিলাম 25শে মার্চ রাত্রিতে আমি ব্যক্তিগতভাবে সেকেন্ড লেফটেন্যান্ট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার মূল বডির সঙ্গে জয়দেবপুর রাজবাড়িতে ছিলাম, কারণ আমাদের একটা অংশ ময়মনসিংহে ছিলেন মেজর নুর ইসলাম শিশু এবং মান্নানের সঙ্গে সেখানে ছিলেন। এবং 25শে মার্চ রাতে কি হলো আপনার? 25শে মার্চ রাতে আমাদের গাজীপুরে কিছু হয়নি, ময়মনসিংহে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, যেখানে আমাদের অংশ ছিল। আপনার অবস্থা, আমার জয়দেবপুরের রাজবাড়ির চতুর্পাশে জয়দেবপুর গ্রামে 25শে মার্চ রাত্রিতে কিছু হয় নাই। এর কারণ আমরা যেহেতু বাঙালি বেঙ্গল রেজিমেন্ট ছিলাম, ওখানে আমাদের প্রাধান্য ছিল। সেখানে ক্র্যাকডাউনের খবরটা আমরা পেয়েছি রাত্রেবেলা ভোরে ফজরের নামাজের পরের থেকেই। আমাদের জ্যেষ্ঠতম কর্মকর্তা ছিলেন তৎকালীন মেজর কাজী মোহাম্মদ সফিউল্লাহ, মেজর মইনুল হোসেন চৌধুরী, ওনারা ছিলেন। সকালে পেয়ে গেছে, ওনারা ভোর রাতে পেয়েছেন, আমি বাচ্চা মানুষ ছিলাম, আমি পেয়েছি। আপনার কাছে চৌধুরী, আমি আজকে প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা শহীদ হচ্ছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমার একটি পটভূমি ছিল যে 1969-70 যে গণ আন্দোলন ছিল বাংলাদেশে। বয়স তখন কত? 25শে মার্চ 71? আমার তখন বয়স ছিল 18 বছর। আমি তখন ঢাকা ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। 25শে মার্চ কোথায় ছিলেন? 25শে মার্চ রাত্র আমি ছিলাম আজিমপুর কোয়ার্টারে, যেখানে আমার মা ছিলেন তখন টিচার্স ট্রেনিং কলেজ, পরবর্তীতে ইডেন গার্লস কলেজ, যেটা বদরুন্নেস আহমদের নামে কলেজটি হয়েছে, সেখানের প্রফেসর ছিলেন বাংলা বিভাগে। তো আমরা ছিলাম তখন আজিমপুর কোয়ার্টারে। তো পটভূমিটা ছিল যে আমি ডাকসু, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সাংস্কৃতিক আন্দোলন ছিল খুবই প্রখর, এবং আমি ওই গণসঙ্গীত টিমের সঙ্গে তখন গান গাইতাম। তখন আমাদের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী শেখ লুৎফুর রহমান, অজিত রায় এবং আব্দুল লতিফ, তারা কিন্তু আমাদেরকে নেতৃত্ব দিতেন। পল্টন ময়দানে যতগুলো আওয়ামী লীগের অনুষ্ঠানগুলো হতো, তারপরে কিন্তু গণসঙ্গীতের অনুষ্ঠান হতো, এবং সেগুলোতে আমরা গান করতাম। এই পটভূমি থেকে কিন্তু আমাদের সাংস্কৃতিক একটা বলয়ের মধ্যে আমি ছিলাম ছাত্র জীবন থেকে। এবং ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার পরে যখন আপনার এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটা, সেটা তো আমাদেরকে দারুণভাবে মানে অনুপ্রাণিত করে। এবং এই যে 25শে মার্চে কালো রাত্রির কথা বললেন, তখন কিন্তু আমরা সে আজিমপুরের কোয়ার্টারে,
এবং এই বিপর্যয়টা আমি দেখার পর মানে মানসিকভাবে সেটা আপনি মানে ওই রাতের ওই সময়কার অনুভূতিটা একটু বুঝতে চাই। ওই সময় অনুভূতিটা ছিল যে আমরা কি করব এখন, আমরা কি বাঁচতে পারবো, আমাদের কি করতে হবে। কিন্তু বারবার আমাদের কথা, একই কথা কানে আমাদের ধ্বনিত হচ্ছিল সেই বঙ্গবন্ধুর ভাষণের কথা, যে তোমরা তোমাদের যা কিছু তা নিয়ে প্রস্তুত থাকো এবং এটা শত্রু মোকাবেলা করো। এই যে কথাগুলো, এগুলা কিন্তু আমাদের কানে বাজছিল এবং এইগুলা কিন্তু আমাদের একটা জাদুর বাঁশির মতো কাজ করতো। এবং সেই অনুপ্রেরণায়, সেই উৎসাহে এবং সেই তাড়নায় সেই বজ্রকণ্ঠের সেই উচ্চারণগুলো আমাদের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। এবং পরবর্তীতে স্বাধীনমোল্লা বেতারে যাওয়ার কাহিনীটা কিন্তু এখানেই শুরু হলো। এবং যখন আমরা স্বাধীনমোল্লা বেতার কেন্দ্রটা শুনলাম, যেটা প্রথম দিকে কালুরঘাটে আমাদের 10 জন শব্দ সৈনিক শুরু করেছিলেন, সেটি শুনলেন কবে? 26? হ্যাঁ, সেটা তো পরবর্তীতে শুরু হলো যখন বিপ্লবী বেতার কেন্দ্র থেকে স্বাধীনমোল্লা বেতার কেন্দ্র, যেটা আমাদের সেটা স্বাধীনমোল্লা বেতার কেন্দ্র কলকাতায় যেটা শুরু হলো। আমি তো প্রথমে চলে গিয়েছিলাম কিন্তু আগরতলাতে। আমি তো ঢাকা থেকে যখন বেরিয়ে গেলাম, তখন তো আমি একা বেরিয়ে গেলাম এই স্বাধীনমোল্লা বেতারের নাম শুনে, যে আমাকে ওই বেতার কেন্দ্রে যেতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। এবং ঘর থেকে কিন্তু আমি একা বেরিয়ে গেছি। আমি ভোরবেলা একদিন ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে ঘরে চলে গেলেন এবং বেরিয়ে গেলাম। আপনার বাবা মা সেই ঢাকা থেকে সেই একদম কাঁচপুর হয়ে দাউদকান্দি হয়ে কুমিল্লা একটা গ্রামে আমি এক রাত্র ছিলাম। এবং সেই সময় যে গ্রামবাসীদের যে সাহায্য, এটা অভূতপূর্ব। আমি সেই ঋণ কোনদিন শোধ করতে পারবো না। তাদের যে সাহায্য নিয়ে আমি স্বাধীনমোল্লা বেতারে যেতে পেরেছিলাম। মিস্টার মোহাম্মদ মুসা, 71 সালের 25শে মার্চ আমি সেই সময় চট্টগ্রামে ছিলাম। কোথায় ছিলেন? চট্টগ্রামে। আপনার তখন বয়স? আমার তখন বয়স 19 বছর 3 মাস। 18, 19, 21। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম চিটাগং ইউনিভার্সিটির। আমার বড় ভাই চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আবু জাফর, সেই কারণে আমি সেখানে ছিলাম। তবে সেই সাথে আমি ইত্তেফাকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলাম, দৈনিক আজাদিতে রিপোর্টার হিসেবে চাকরি করতাম। 25 মার্চ রাতে আমি চট্টগ্রাম শহরেই ছিলাম, আন্দরকিল্লাতেই আমাদের বাসা ছিল এবং চিটাগং আজাদি পত্রিকা অফিসেই ছিলাম। সেখানে ঢাকার থেকে রাত আমরা তো ওখানেই আছি, তার আগে থেকে ওখানে চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে SM ইউসুফ চট্টগ্রামের জনসভা থেকে। এবং আমরা তার আগের দিন আমি কথা বলতে চাই, 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ যখন প্রচারিত না হলো, আমরা 7ই মার্চ আমি আমার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চাকসুর ভিপি ছিল ইব্রাহিম, GS ছিল আব্দুর রব, আমরা যে চট্টগ্রাম রেডিও দখল করে ফেললাম এবং সুলতান শরীফ ছিল, তার মাত্রাপ্রতি ছিল মোহাম্মদ আলী জিন্নার ছবি। আমি নিজে তার টেবিল উঠে দাঁড়িয়ে ছবি টেনে ছিঁড়ে ফেলে দিলাম এবং তখন সে কাঁদতে শুরু করলো। মানে কিভাবে পাকিস্তানিরা বাঙালিদেরকে গোলামের জাতিতে পরিণত। তো যাই হোক, তারপর আমরা বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণের যে বক্তব্য সেগুলো প্রচার করতে তাকে বাধ্য করলাম। আমরা 25 মার্চ রাত্রে আমরা আজাদিতে থাকা অবস্থায় আজাদি পত্রিকায় ফ্যাক্স আসলো এই মগবাজার ঢাকা থেকে, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার সেখানে তখন অধ্যাপক মোহাম্মদ খালেদ, যিনি পাকিস্তানি স্পিকারকে হারিয়ে MP হয়েছিলেন, সেখানে অনুপম সেন ছিলেন অধ্যাপক, আমার ভাই ছিলেন প্রফেসর আবুল ফজল সাহেব ছিলেন। তখন সবাই বললো যে আরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, এখন তো ভিয়েতনামের মতন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এবং তখন ওখানে মাইকিং আরম্ভ হয়ে গেল। এটি কি ক্র্যাকডাউনের আগের কথা? এখানে রাত 12:30। ক্র্যাকডাউন তো হয়ে গেছে সন্ধ্যার পরেই, 7:00-8:00। ক্র্যাকডাউন হয়ে গেছে। ক্র্যাকডাউনের প্রেক্ষিতে যে স্বাধীনতার ঘোষণা এসছে, তখন এরকম জোহর চৌধুরী সাহেব, এমআর সিদ্দিকী সাহেব, হান্নান সাহেব, মান্নান সাহেব সব এসে গেল এবং মাইকিং আরম্ভ হয়ে গেল। বঙ্গবন্ধুর যে ইংরেজি যে স্বাধীনতা ঘোষণা মগবাজার ওয়ারলেস অফিস থেকে চিঠি হয়ে গেছে নন্দনকানন ওয়ারলেস অফিসে, নন্দনকানন ওয়ারলেস অফিসে মাহতাবুদ্দিন, আমরা সেখানে গেলাম। তারা দেখি ওটা সারা বাংলাদেশ ব্যাপী ওই সেটা প্রচার শুরু করে দিয়েছে। আবার চিটাগংয়ে আপনার মাইকিং করা শুরু হয়ে গেছে। ইম্পিয়াররা চলে এসছে, মেজর রফিক কোথায় ছিল, সে নেভির যে ওখানে একটা হেডকোয়ার্টার ছিল সেটা সে দখল করে ফেলছে। তখন বেঙ্গল রেজিমেন্টের খবর পাওয়া যাচ্ছে না। সকালে খবর পাওয়া গেল বেঙ্গল রেজিমেন্টের উপরে বালুচি 350 বালুচ ছিল মাত্র চিটং ক্যান্টনমেন্টে, তারা বেঙ্গল রেজিমেন্টের উপরে অ্যাটাক করে দিয়েছে। মানে প্রশিক্ষণ আন্ডার ট্রেনিং ছিল, তাদের উপরে অ্যাটাক করেছে, বহু নিহত হয়ে গেছে।
এই অবস্থা। তো সেই অবস্থায় আপনার নিজের কি মনে হলো, মানে কি করার? হ্যাঁ, আমি তখন জেনারেল ইব্রাহিম যেহেতু একটা কমান্ডের মধ্যে আছেন, তার এক রকমের অবস্থা। আমরা তখন জহুর আহমদ চৌধুরী সাহেবের ছেলে একটা গাড়ি আনলো সকালে, SM ইউসুফ, আমরা চিটাগং রেডিওতে গেলাম, শুনলাম চিটাগং রেডিও যারা ছিল, বেলাল মোহাম্মদ, সৈয়দ আব্দুল শাকের ইঞ্জিনিয়ার, তারা চলে এসেছে কালুঘাট, সেখানে একটা স্টেশন, সাব স্টেশন, সেখান থেকে রেডিও চালু করবে, কেননা এতে রাত্রেই তারা চিটাগং রেডিওটা ধ্বংস করে দিয়েছিল, যে রাগরাপাতে ছিল। তখন আমরা গাড়ি নিয়ে ওখানে গেলাম, যাই দেখলাম আমরা যাওয়ার আগেই যাওয়ার আগে আবুল কাসেম সন্দীপের কণ্ঠস্বরে প্রথম স্বাধীন বাংলা বেতার বেজে উঠলো। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। ও দেখি আরম্ভ হয়ে গেল। আমরা পৌঁছলাম, আমরা 11:30 দিক পৌঁছলাম, খুব গুরুত্বপূর্ণ। আমরা পৌঁছানোর আধা ঘন্টার মধ্যে হান্নান সাহেব আসলেন। হান্নান সাহেব এসে, ওনারা তো আওয়ামী লীগের লোক, আর আবুল কাসেম সন্দীপ বলে ছাত্রজন মধ্যগুরু, তো উনি এসে ওকে ধমকালো, বিপ্লবী হবে না বলে। তখন উনি বঙ্গবন্ধুর ভাষণ, যেটা বঙ্গবন্ধু যেটা স্বাধীনতা ঘোষণা করেছে, ওটা উনি আক্ষরিকভাবে পড়লেন, কিন্তু আবেগবশত বলে ফেললেন বঙ্গবন্ধু জীবিত আছে, এবং না, বঙ্গবন্ধু ঢাকার নেতৃত্ব দিচ্ছে, ঢাকা আমাদের দখলে আছে, আর গভর্নর টিকা খান গণহত্যাকারী, তাকে আমাদের কমান্ডাররা গভর্নর ঢুকে তাকে হত্যা করে ফেলেছে, আবেগবশত এটা বলে ফেললেন। তারপরে আমাদের 26শে মার্চ সারা সমস্ত জায়গা থেকে ইপিআররা আসলো, ছাত্র সেসব কথা সব আসলো। জেনারেল ইব্রাহিম এবং আপনারা দুজন, বাংলাদেশের জনসংখ্যার এখন সিংহভাগ তরুণ, এবং অনেকেরই জন্ম 71-এর পরে। আমি আপনাদের তিনজনের কাছ থেকে যুদ্ধকালীন সময়ের আপনাদের জীবনের সবচাইতে স্পর্শকাতর মুহূর্তের কথা, ঘটনার কথা, যুদ্ধক্ষেত্রের কথা একটু শুনতে চাইব, ছোট ছোট করে। জেনারেল ইব্রাহিম প্রথমে। যুদ্ধ দিনের কথা আসলে অনেক আছে জানি আমি, কিন্তু একটি কোনটি বলবো আর কোনটি যে বলবো না, এটা ভীষণ কঠিন প্রশ্ন। কারণ প্রতিটি দিনই ছিল এরকম অনেকটা। এক অনুষ্ঠানে সব সম্ভব নয়, এক অনুষ্ঠানের জিন্দেগিতে সম্ভব নয়। আমি শুধু একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে মানুষ যুদ্ধক্ষেত্রে, তার আগে একটু বলে নেই, ক্যাপ্টেন বাচ্চি খান বলে একজন ভদ্রলোক, বাঙালি, ক্যাপ্টেন বাচ্চি খান ওনার নাম। ওনার আসল নাম কি ছিল জানি না, পরবর্তীতে নামটা বাচ্চি খান হয়। আমরা যখন ফৌজদারহাট ক্যাডেট কলেজে ক্লাস 9-এর ছাত্র, তখন তিনি আমাদের শিক্ষক হিসেবে যোগ দিলেন। পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বাচ্চি খান। গল্পটার সঙ্গে আমার বক্তব্যটার মিল আসবে, তাই বলছি। উনি 1965 সালের যুদ্ধে চাকুরিরত ছিলেন। ইংরেজিতে একটা শব্দ আছে, শেল শক, অতিরিক্ত গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণে, আর্টিলারির শেলিংয়ের কারণে মানুষ শ্রবণ শক্তি চলে যায়, মানুষের চিন্তা শক্তি চলে যায়, মানুষ বিবেচনা করতে পারে না, ধোঁয়ার মধ্যে ভুলভ্রান্তি করে ফেলে, এবং এটাই অন্যতম উদ্দেশ্য, ওয়াই শেলিং ইজ ডান। তো আমার ওই যুদ্ধের শেষের দিকের একটি দিনের একটি মুহূর্তের কথা ছোট গল্প বলে দিচ্ছি। আখাউড়া দখলের যুদ্ধ চলছে। উত্তর দিক থেকে এস ফোর্সের অধীনস্থ, আমাদের এস ফোর্স কমান্ডার, ব্রিগেড কমান্ডার ছিলেন তৎকালীন কর্নেল শফিউল্লাহ, বর্তমানে মেজর জেনারেল শফিউল্লাহ বীরুত্তম। আখাউড়া রেল স্টেশনে, মাফ করবেন, আজমপুর রেল স্টেশন, যেটা আখাউড়া থেকে কিছুটা উত্তরে, আখাউড়ার দিকে মুখ করে আমরা অবরোধ দিচ্ছি, এবং হাঁটি হাঁটি পা করে করে প্রত্যেক রাত্রে আমরা আগাচ্ছি আখাউড়ার দিকে। দিনের বেলা হৈহুল্লোড় করে সে চেঙ্গিস খানের মতো যুদ্ধ করার দিন তো না। আর দক্ষিণ দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের 2টি ব্যাটালিয়ন। কোন মাসে? ডিসেম্বর মাসের 1 থেকে 5, 1971। তা আমি আপনাকে 2 তারিখ রাত বা 3 তারিখ রাতের কথাটা বলার জন্য বলছি। আর বাংলাদেশের ম্যাপ যারা চেনে, আজকাল তরুণ প্রজন্ম অবশ্যই ম্যাপ চিনবে, যদি গুগলে যায় তারা তো বাংলাদেশের ম্যাপ পাবে, আখাউড়া নামক জায়গাটাও পাবে। সেই আখাউড়া একটা রেল জংশন শহর, মানুষে বলে রেলওয়ে টাউন, রেলওয়ে সিটি, এবং আখাউড়ার পাশে দিয়ে বর্ডার খুব কাছে। তো সেই আখাউড়া দখলের যুদ্ধ, কারণ আখাউড়াতে পাকিস্তানি ব্যাটালিয়ন আছে। মজার গল্প, আখাউড়াতে ছিল 12th ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট, যাকে বাংলায় বা সংক্ষেপে সামরিক পরিভাষায় বলা হয় 12FF, 12FF, ফ্রন্টিয়ার ফোর্স। যেমন 2য় বেঙ্গল রেজিমেন্টকে বলা হয় 2nd বেঙ্গল। তো 12FF এর অধিনায়ক ছিলেন ওই সময় আখাউড়া 71 ডিসেম্বরে জনৈক লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুম খান, যিনি 2 বছর আগে জয়দেবপুরে
দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে। তো কাইয়ুম খান 12FF এর অধিনায়ক আখাউড়া, দ্বিতীয় বেঙ্গল তার মুখোমুখি, যে ব্যাটালিয়নে তিনি সিও ছিলেন। তো ইট মেড লট অফ ডিফারেন্স যে না 12FF এর কথাটা প্রবাদটা এরকম রচিত হয়ে গেছিল 12FF এর 12টা বাজাবো। তো আমরা আগাচ্ছি, তো রাত্রে বেশিরভাগ যখন সেলিং হয় তখন তো আপনি সকলেই আমরা ফক্সহোলের মধ্যে ঢুকে যেতাম। ফক্সহোল মানে কলসির মতো একটা গর্ত, যেখানে শিয়াল লুকায়, এই জন্য শিয়াল বেকা হয়ে লুকায় থাকে, তাই নামটা হয়েছে ফক্সহোল। মানে অনেক বড় ট্রেঞ্চ বা পরীক্ষা খনন করার সময় থাকে না। একদিন শুধু আমি অভিজ্ঞতাটা বলার জন্য, যে সন্ধ্যার পরে হঠাৎ করে অনেক সেলিং হলো। যখন আবার সেলিংটা বন্ধ হলো তখন আমি লেফটেন্যান্ট ইব্রাহিম, আমার প্রমোশন হয়েছে, আমি সি আর আমরা বলি চার্লি কোম্পানির কমান্ডার। আমি আজমপুরে দক্ষিণ দিকে মুখ করা ডান দিকের কোম্পানি, আমার ডাইনে তিতাস নদী। তো সেখানে যখন সেলিংটা শেষ হলো আমি খুঁজতেছি নায়েব সুবেদার আশরাফকে, যিনি আমার অন্যতম 3 জন প্লাটুন কমান্ডারের একজন প্লাটুন কমান্ডার। এই আশরাফকে ডাকো। তো আমার সৈনিক নাজিম সে বলতেছে নাই, আশরাফ নাই। আমরা নাই কই গেছে বেটা, সেলিং এর মধ্যে গেল কই? বলে নাই বলতেছি। আমি বলি নাই মানে কি? বলে নাই মানে নাই। সে কিন্তু আমার সঙ্গে স্বাভাবিকভাবেই সেকেন্ড বেঙ্গলে গত 4 মাস ধরে আমার সঙ্গে অন্তত আছে। আমি তার উপর একটু রাগও করলাম যে নাই মানে নাই, কি বলিস তুই? তোকে বলতেছি ডাকে, ওখানে যায় ডাক। রীতিমতো সে আমাকে বললো আমি একলা ডাকতে পারবো না। আমি তো হতভম্ব, এটা আবার কি কথা, একটা সৈনিক আমাকে বলবে, এটা বলো তো না। আমি আর সে কিন্তু আমারটা ফক্সহোলে না, আমারটা ছিল এই ধরেন 3-4 2 গজ চওড়া একটা ট্রেঞ্চ। এই নাজিম আমার সঙ্গেই ছিল। আমি এবং নাজিম, সিপাহী নাজিম আর আমি লেফটেন্যান্ট ইব্রাহিম একই ট্রেঞ্চে ওই 2 মিটারের মধ্যেই ছিলাম। তো বললো, আমি বললাম আশরাফের ট্রেঞ্চে চল। তা আমরা গেলাম 30-40 মিটার দূরে আশরাফের ট্রেঞ্চে। আশরাফ বলতেছি, আওয়াজ দিচ্ছে না। আমি বললাম ট্রেঞ্চে দেখ না, দেখ কোনো। আমাদের হাতটা পড়লো, আমারই হাতটা পড়লো এরকম করে, গলাটা যে নাই, এটা তো একটা জিন্দি। আমি তো সামনে কোনোদিন এরকম মানুষ দেখিনি, এরকম অবস্থায় দেখিনি, এটা দেখিনি যে গলাটা একদম ক্লিন চলে গেছে, মানুষটা বসে আছে। অর্থাৎ একটা স্প্লিন্টার এরকম ভাবে এসে চলে গেছে। তো এটা অনেক মৃত্যু এই 9 মাসেই আমি দেখেছি আমার সামনেই, কিন্তু এটা তো আমি উনাকে দেখতেছি না, উনার শীতটা আমি পাচ্ছি না, হাতটা রক্তাক্ত এরকম ছপ হয়ে গেছে। এবং আমার ঘনিষ্ঠ সহকর্মী সে, 3টি প্লাটুন কমান্ডারের একজন প্লাটুন কমান্ডার। আমি সেই কোম্পানি 3 প্লাটুন নিয়ে আমাদের একটা কোম্পানি, সেই কোম্পানি কমান্ডার। এবং নাজিম যে কেন এতক্ষণ আমাকে বলতেছে নাই আর বলতে পারতেছে না, যে সেটা বোঝা গেল উনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এটা বলতে পারছে না। সিপাহী নাজিম বাচ্চা ছেলে, 17-18 বছরের, সে ছাত্র ছিল, ছাত্র থেকে হাই স্কুলের ছাত্র ছিল, সেখান থেকে মুক্তিযুদ্ধে যোগদান করেছে, সেখান থেকে সেকেন্ড বেঙ্গল আমরা নিয়েছি। এটা দিয়ে আপনাকে শুধু বোঝাতে চাইলাম যে যুদ্ধক্ষেত্রে আবেগ অনেক কিছুর দ্বারা প্রভাবান্বিত হয়, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই উপস্থিত ধৈর্য, প্রজ্ঞা, মেধা লাগে। কিন্তু তরুণ বয়সে সবকিছু তার একসঙ্গে সবাই। চৌধুরী, থ্যাংক ইউ। আমি তো প্রথমে আগরতলাতে যখন ঢুকলাম আর কি, ঢুকে আমি তখন একটা সাংস্কৃতিক দল একটি ইনসিডেন্টের কথা পেলাম, এবং সেখানে আমরা গান বাজনা করছিলাম, মুক্তিযোদ্ধা দেশকে গান শোনাতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা বেতার। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়টা ছিল যে আমি তো বাসার থেকে বাবা মাকে না বলে আসছি, ভাই বোনকে না বলে আসছি, এই যে একটা বেদনা আমার মধ্যে, এবং তারা আমাকে, আমি তো চিন্তা করতে পারছি না তাদের এখন অবস্থাটা কি। আর তখন তো এখনকার মতো মোবাইল ফোনও ছিল না, ইমেলও ছিল না, মেসেজও পাঠানো যেত না, আমরা একটা কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, টেলিফোন তো ওইখান থেকে করা যাবে না। তো আমি খালি সবসময় চিন্তা করতে কীভাবে জানাবো। শেষ পর্যন্ত যখন আগরতলা আমার এই ক্যাম্পের থেকে আমাকে স্বাধীনতা বেতারে পাঠানো হলো, কলকাতায় আসলাম। কলকাতায় এসে আমরা তো ওই মুক্তিযুদ্ধের গানগুলো সব রেকর্ড করছি, স্বাধীনতা বেতারে আমি ঢুকে গেছি। আমাদের যে বিল্ডিংটা ছিল বালিগঞ্জ সার্কুলার রোড 57/8, ওই বিল্ডিংটাতে আমরা থাকতাম। তো একদিন হরলাল রায় বললেন, প্রখ্যাত পল্লীগীতি শিল্পী, যে তোকে দিয়ে একটা গান করাবো। তখন
আমি বললাম যে আমি গান করব, ঠিক আছে তাহলে ডুয়েট গান করি। তো ওই গানটা আমি বললাম কাকে দিয়ে করাবি? আমি বললাম যে নাসরিন আপা, ওই শিলু আপা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার প্রভাইস চ্যান্সেলর নাসরিন আহমদ, বদরুন্নেসা আপার মেয়ে, যার নামে ইডেন গার্লস কলেজ, প্রথম শিক্ষামন্ত্রী বাংলাদেশের, বদরুন্নেসা কলেজ। হ্যাঁ, বদরুন্নেসা কলেজ। তো সেই জন্য ওই ওনার সঙ্গে ডুয়েটটা হলো। তো সেই গানটা যেদিন প্রচার হলো সাদিমালা বেতারে, সেদিন আমার নামটা প্রচার হলো এবং ঘোষণা হলো যে এবার একটি একটি আমাদের স্বদেশী গান, হ্যাঁ, সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরুপ্রতম চৌধুরী এবং নাসরিন আহমদ। এই নামটা কিন্তু আমার প্রচার হলো পরেই বাবা মা, তখন তো সাদিমালা বেতার কেন বাংলাদেশে যারা ছিল তারা প্রতিদিন সন্ধ্যায় অন্তত এই সাদিমালা বেতার কানে লাগিয়ে ট্রানজিস্টারটি বালিশের নিচে না রাখলে তাদের পেটের ভাত হজম হতো না, তারা শান্তিতে থাকতে পারতো না। সমস্ত খবর তো সাদিমালা দিয়ে তারা পেত। তখন কোন মুক্তিযোদ্ধারা কোন সেক্টর উড়িয়ে দিয়েছে, কার চরমপত্র থেকে শুরু করে বজ্রকণ্ঠ থেকে শুরু করে বঙ্গবন্ধু ভাষণ, সেই দিন যে আমার মানে খুশি হলো, কিন্তু সেই সাথে সাথে আবার কষ্ট হলো যে এই নামটা প্রচার হওয়াতে আবার বাবা মার উপরে কোনো ক্ষতি হবে না তো, মানে তাদেরকে আবার আক্রমণ করবে না। রাজাকার আলবদররা ঢাকা শহরকে তো তখন তারা চিহ্নিত করছে কোন কোন বাড়িতে কার ছেলে মুক্তিযুদ্ধে গেছে, কার ছেলে সাদিমালা বেতারে আছে, এগুলা কিন্তু সব লক্ষ্য করতো এবং খবর দিত তারা। সেই ভয়টা ছিল, ওইটা ছিল আমার জন্য একটা মিশ্র অনুভূতি ছিল। মানে গানটির কথা মনে আছে, মানে গানটির সুর এখন সেরকম হয়ে মনে নেই, কিন্তু সেটি কথাটা ছিল জ্বলছে 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 প্রাণ আমার দেশ আমার। গানটি লিখেছিলেন শহীদুল ইসলাম, সুর করেছিলেন হরলাল রায়, মুসা সাদিক। হ্যাঁ, দেখেন আমি তো 9 মাস মুক্তিযুদ্ধে রণাঙ্গনে ছিলাম, ওখান থেকে ক্যাসেট করে পাঠাতাম, রণাঙ্গন ঘুরে মুসা সাদিক প্রচারিত হতো। আমার জীবনের মর্মস্পর্শী ঘটনা কি, আমাকে 9 নম্বর যশোরের চৌকাছায় আমার ধরা পড়ে গেলাম। আমার আইডি কার্ড ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আইডি না, আইডি কার্ড ছিল মোহাম্মদ মুসা সানাব মৌলানা আহমদ আলী ওয়ার করেসপন্ডেন্ট স্বাধীন বাংলা বেতার। আমাকে প্রথমে রাইফেলে বাদ দিয়ে মেরে বললো তো মৌলানাকে বাচ্চা আর স্যার গাদ্দার কে সাথ গিয়া। পাকিস্তানি আমার সাথে একজন ইন্ডিয়ান ছিল, তার টেপ রেকর্ড চালিয়েছে সব ইংরেজিতে ইন্টারভিউ, তাকে তো ওখানে গুলি করে দিল। আর আমারটা তো বাংলা ছিল, ওরা বুঝতে পারে। তারপর তো আমাকে এরকম বাদ দিয়ে মারলো, আমার চোখে হলুদ দেখলাম, পড়ে গেলাম। তারপর তো আমি কিছু জানি না, এটা একটা মর্মস্পর্শী ঘটনা বটেই, কিন্তু এর চেয়ে আমি একটা মর্মস্পর্শী সেখান থেকে ফিরে আসার সেখান থেকে আমাকে, এটা আল্লাহর অশেষ রহমত, আমাকে তারা অন্যান্য ডেড বডির মধ্যে ফেলে রেখেছিল। এমন সময় সাডেনলি ইন্ডিয়ান এয়ার শেলিং শুরু হয়ে গেছিল, আর্টিলারি। তখন ওরা দুর্দার করে ওরা ফেলে চলে যায়। তখন বেঙ্গল রেজিমেন্ট এগিয়ে আসে, ক্যাপ্টেন নাজমুল হুদা স্যার, ওনারা এসে এই ডেড বডির মধ্যে থেকে আমাকে আর একজনকে অর্ধমৃত অবস্থা পেয়ে ইন্ডিয়ান ফিল্ড হসপিটালে দেয়। তখন ইন্ডিয়ান হাসপাতালে আমাদের ট্রিটমেন্টে আমরা রক্ষা পাই। কিন্তু আমি একটা যেটা মানে জীবনে এমন মর্মস্পর্শী ঘটনা যে কোনোদিন দেখবো চোখে, আমার কল্পনা তো ছিল না। এটা হলো 16 ডিসেম্বর ঢাকা স্বাধীন হয়ে গেল, কিন্তু বাংলাদেশের কিন্তু দক্ষিণাঞ্চল স্বাধীন হয় নাই। ওরা দিনাজপুর, বরিশাল, খুলনা, যশোর সমস্ত আর্মি রূপসা দিয়ে পার হয়ে যাবে পাকিস্তানে এই মনে করে তারা খুলনায় গিয়ে সমবেত হলো। খুলনার শিরোমণিতে বিরাট ট্যাঙ্ক ব্যাটেল আরম্ভ হলো এবং মুক্তিযুদ্ধে যে 3 ডিসেম্বর যখন যৌথ বাহিনী এসে গেল, তখন সকল সেক্টরে আমাদের মেজর ছিল, ইন্ডিয়ানরা কর্নেল ডিপ্লয় করে দিল, তো মেজররা ওদের আন্ডারে চলে গেল। সুতরাং ইন্ডিয়ান কমান্ডে যুদ্ধ হচ্ছে, কিন্তু যশোরে যুদ্ধে ইন্ডিয়ানরা পরাজিত হতে থাকলো, তারা পরাজিতই হতে থাকলো, কিছুতেই পাকিস্তান আর্মির সাথে পাচ্ছিল না, বুঝলেন তো। ওখান থেকে আমি 3 কিলোমিটার দূরে আমি ছিলাম, আনন্দবাজার, যুগান্তর, এসএস ম্যানেজারদের সাথে আমরা ছিলাম। তখন তারা বললো যে এখানে কে বাঙালি কে সেক্টর কমান্ডার ছিল, বলে মঞ্জুর। তখন জেনারেল মেসেজ আসলো মঞ্জুর কাছে, মঞ্জুর আপনার তোমরা চলে যাও, মঞ্জুরকে হ্যান্ড ওভার করো কমান্ড। এই মঞ্জুর স্যার কমান্ড নিলেন। নেবার পরে হুদা স্যার, মঞ্জু স্যার বললো কোরআন শরীফ আনো, আমার বুকে বেঁধে দাও, দিয়ে তারা সেই কড়কড় আওয়াজের মধ্যে জয় বাংলা আল্লাহু আকবার নারী তাকবীর বলতে বলতে তারা সেই পাকিস্তানের ট্যাঙ্ক সাজানো আছে 32-33 ট্যাঙ্ক, তার মধ্যে দিয়ে কড়কড় আওয়াজ করতে করতে নারী তাকবীর আল্লাহু আকবার জয় বাংলা বলতে বলতে ঢুকে। আমরা মনে করলাম সব মারা যাবে। তারপরে দেখলাম
জয় বাংলা আরম্ভ হয়ে গেছে চারিদিকে, পাকিস্তানিরা সব কুকুরের মতো পালিয়ে গেছে। তারপরে 17ই ডিসেম্বর খুলনায় সারেন্ডার সেরেমনি, ব্রিগেডিয়ার দিলবার সিং আসছে, মঞ্জুর স্যার সই করতেছে, সারেন্ডার সেরেমনি হচ্ছে। আমাকে খাসখুস করে বলতেছে যে এখানে বহু ডেড বডি আছে। আমি কোথায়? খালিশপুরে কোন জায়গায়? আমি তো ওই সংবাদের জন্য আমি প্রস্তুত। আমি একজন মোটরসাইকেল নিয়ে চললাম তার সাথে খালিশপুরে। সেখানে একটা জুট মিল পেছনে ময়দান ছিল, গিয়ে দেখলাম 50-60টা ডেড বডি পড়ে আছে। আর সবচেয়ে কষ্টের যে সেখানে আমাদের একটা বোন উলঙ্গ, আর তার নিম্নাঙ্গে আমাদের বাংলাদেশের পতাকা তা দিয়ে রাখছে, আর পাকিস্তানের পতাকা এই লাঠি দিয়ে তার বুকের উপর দিয়ে আসছে। আমরা জামা খুলে ফেললাম, জামা খুলে তার গায়ে দিয়ে দিলাম। লোকদের বললাম বোনটাকে ডাকো, এবং আজও যখন আমি এটা মনে পড়ে, এবং ওই বোনের চোখটা খোলা ছিল, আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহর আরশ মহল্লার দিকে তাকিয়ে আছে। জি মিস্টার মুসা, আমি আসবো আবার। এবার এক্সকিউজ মি, আমি একটু বলি। টিকাখানে আমি ইন্টারভিউ করেছিলাম 88 পাকিস্তানে। আমি তাকে এই গল্পটা বলেছি, সে বিশ্বাস করে না, বলে তুমি মিথ্যা কথা বলতেছো। সে বলে বিশ্বাস, আমি বললাম তোমার এখানে তুমি 2-3 লাখ মা বোনকে রেপ করেছো। বলে আমার আর্মি মাত্র 98,000, এত রেপ তোমার মিথ্যা কথা বলো। দেখেন কি কথা। জি জনাব ইব্রাহিম, আপনার শেষ যুদ্ধ জয় বা যুদ্ধের শেষ অংশের কথা, মানে যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে, বা আপনি কখন? এটা তো বলা শুরুই হয়ে গেছিল, ঘটনা বলতে গিয়েই বলে ফেলতেছিলাম আসলে। তার আগে আমি একটুখানি বলে রাখতে চাই, আপনি প্রথম দিকে প্রশ্নটা করেছিলেন কিন্তু 25 তারিখ রাত্রের ঘটনা বলে নিয়ে, এবং জয়দেবপুরে যেহেতু বেঙ্গল রেজিমেন্ট ছিল, বাঙালি আপনি বলেছেন যে আপনারা সকালে শুনেছেন। না, হ্যাঁ ওটা ছিল গণহত্যার বিষয়, কিন্তু যেটা মধ্যরাত 12টা 2টা 2:30টার দিকে খবরটা আসলো, তখন তো আমরা সবাই ইউনিফর্ম পরে পাহারাতে থাকতাম। তো সেটা এসেছিল যে চট্টগ্রামে, যেটা মুসা সাদিক সাহেব বলতেছিলেন, সাদিক মুসা ভাই বললেন, ওই যে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণার্থী যাদেরকে আমরা রিক্রুট বলতাম, তাদের উপরে আক্রমণ করেছিল। যেমন কিনা রাজারবাগে পুলিশদের উপর আক্রমণ হয়েছিল, যেমন কিনা পিলখানায় আক্রমণ হয়েছিল, ঠিক সেরকম চট্টগ্রাম ক্যান্টনমেন্টেও আমার একটা পাকিস্তান সেনাবাহিনী মিলিটারি একাডেমির একজন কোর্সমেট, বর্তমানে মরহুম আবু তালেব, চট্টগ্রাম আব্দুল মাহবুব সওদাগর নামে একজন অত্যন্ত বিখ্যাত প্রখ্যাত ব্যক্তির সন্তান। তিনি MA পাস করে 5 বছর পরে আর্মিতে গেছিলেন এডুকেশন করে। তো উনি ওই সময় ডিউটিতে ছিলেন কোয়ার্টার গার্ডে। তো সেই আক্রমণে কয়েকশো রিক্রুট ইন্তেকাল করে। তালেবের গায়ে হালকাভাবে গুলিটার আগে কিন্তু গড়াইতে করেছে, নালায় পড়ে যায়। যেটা বলতে চাচ্ছিলাম, অষ্টম বেঙ্গল থাকতো 16 শহরে, তারা যে 12টা 30 মিনিট 40 মিনিটের মধ্যে বিদ্রোহটা করে ফেলেছে, সেই সংবাদটা কিন্তু আমাদের জয়দেবপুরে চলে আসে। কারণটা ব্যাখ্যা দেয় কেমনে। মোবাইল ছিল না সত্য, কিন্তু আর্মিতে শর্ট রেঞ্জের ওয়্যারলেস সেট যেমন থাকে, লং রেঞ্জেরও থাকে। তো তখনকার আমলে লং রেঞ্জ সেটটার নাম ছিল GRC-9, গ্রাউন্ড রেডিও কমিউনিকেশন 109। সেটার মাধ্যমে এই কমিউনিকেশনগুলো আমরা পেতাম। আমরা আমাদের ব্রিগেডের ভিতরে যেমন পেতাম, আর বাঙালি ওয়্যারলেস অপারেটররা, সিগন্যাল অপারেটররা নিজেদের সূত্রে কোন বেঙ্গল রেজিমেন্টে কি হচ্ছে সেই তথ্যটা রাখাটা একদম মনের আগ্রহে অটোমেটিক্যালি। তো অষ্টম বেঙ্গল যে বিদ্রোহ করে ফেললো, সেই খবর কিন্তু আমাদের এখানে চলে আসলো। তা আমি অ্যাডজুটেন্ট অফিসের ডিউটিতে পাহারায় থাকি। ক্যাপ্টেন নাসিম ছিলেন তখন একজন কোম্পানি কমান্ডার, ক্যাপ্টেন আজিজ ছিলেন তখন একজন অ্যাডজুটেন্ট, ক্যাপ্টেন এজাজ ছিলেন কোয়ার্টার মাস্টার, শফিউল্লাহ সাহেব ছিলেন তখন কার্যত আমাদের অধিনায়ক, যদিও আরেকজন বাঙালি শৃঙ্খল ছিল, বাট ইনএফেক্টিভ, হি কুড জয়েন দ্য ওয়ার ইন এনিওয়ে। 3 দিনের জন্য মাত্র উনি ছিলেন। তো কর্নেল মাসুদুল হাসান খানকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, হাউস অ্যারেস্ট করলো ক্যান্টনমেন্টে 19শে মার্চের ঘটনার জন্য। তো আমরা কিন্তু সংবাদটা পেয়ে গেলাম যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু জয়দেবপুরে গণহত্যাটা ঠিক ওই রাত্রে 25 তারিখ দিনের শেষে 26 তারিখের প্রথম প্রহরে জয়দেবপুর যে মার্কেট থানা সদর এই এলাকাটায় হয় নাই, কিন্তু টঙ্গীতে হয়েছে, ঢাকায় হয়েছে, বর্তমান যেটাকে আমরা এয়ারপোর্ট এলাকা বলছি সেখানে হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে হয়েছে, কাফরুলের তখন তার এই কাফরুল ছিল না, তখন ছিল গ্রাম, সেই গ্রামে হয়েছে, ঢাকা মহানগরে হয়েছে। কিন্তু এই সংবাদগুলো আমাদের কানে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়েছে। কিন্তু যুদ্ধ যে শুরু হয়েছে
বেঙ্গল রেজিমেন্ট যে যুদ্ধে যোগদান করলো, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 8ম বেঙ্গল করে ফেললো, এটা সবার আগের খালেদ মোশাররফ সাহেবের নেতৃত্বে কুমিল্লাতে, এগুলা সব কিন্তু সংবাদ এসে গেছে। আর আমাদের দুটো কোম্পানি, একটা ময়মনসিংহ ও টাঙ্গাইল, তারাও সেই সেহেরির টাইমেই তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তারা রিভোল্ট করে ফেলছে, যেমন পাকিস্তান মানি না, পাকিস্তানি কাজম কামাল সাহেব প্রাণ হারালেন ইত্যাদি। এখন আপনি যেটা বলতেছিলেন, দ্বিতীয় বেঙ্গলের জন্য আমাদের যুদ্ধ শুরু হয় অ্যাকচুয়ালি এই ময়মনসিংহ শহর থেকে, কিশোরগঞ্জ হইয়া, আশুগঞ্জ হইয়া, এই শাহবাজপুর হইয়া, হইতে 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 9 মাসের একদম শেষে যাইয়া আমরা পাইছি ওই আখাউড়ার যুদ্ধটা। তো ঘটনাক্রমে এটাই, আখাউড়ার যুদ্ধটা ছিল আমাদের সেকেন্ড বেঙ্গলের জন্য শেষ যুদ্ধ। 5 তারিখ সকালবেলা 4টা থেকে নিয়ে 7টা পর্যন্ত, ওই সময় কুয়াশা আচ্ছন্ন শীতের, তিতাস নদীর পানিকে কুয়াশা মনে করে ওই পাঞ্জাবিরা বহুত এফএফ এর বহুত লোক ওখানে যায় পানি মনে করে বিলের ওখানে যায় রেখে মরিয়ে গেল। ওটাতে তিতাস নদী, এটা তোরা জানে না। তো আর কিছু তো ধরা পড়লো, আমরা অতি আগ্রহের অতিশয্যে, আবেগের আতিশয্যে মল্লযুদ্ধে জড়িয়ে গেলাম আমাদের সৈনিকেরাও। তো যেটা বলতেছিলাম, আখাউড়ার যুদ্ধটাতে আখাউড়া জয় হয়, 12 এফএফ সারেন্ডার করে। তার পরবর্তীতে আমরা হাঁটতে 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 12 তারিখে আসি মুরাপাড়া, শীতলক্ষা নদীর পূর্ব পার, রূপগঞ্জ থানার হেডকোয়ার্টার, এবং এই মুহূর্তে আমার শ্বশুর। সেখানে 12 তারিখ রাত্রে আমরা গরু দিয়ে খাওয়াইলাম। তৎকালীন আমার শ্বশুর আওয়ামী লীগের থানা সেক্রেটারি ছিলেন, তিনি 3 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। তার বড় মেয়ের জামাই আমাদেরই সেক্টরে ক্যাপ্টেন মতিউর রহমান ছিলেন, বর্তমানে মরহুম মতিউর রহমান, মেজর জেনারেল মতিউর রহমান বীর প্রতীক। তো ওখান থেকে আবার শীতলক্ষা পার হয়ে 3 দিন থাকলাম আমরা কিন্তু পূবগাঁও, পশ্চিমগাঁও, বালু নদীর তীরে। এখানে আমাদের সঙ্গে সম্মুখ সংঘর্ষ হয় নাই, কিন্তু যদি পাকিস্তানিরা সারেন্ডার না করে, তার প্রস্তুতির জন্য আমরা সেকেন্ড বেঙ্গল এই পূবগাঁও, পশ্চিমগাঙ্গে অবস্থান রেখে নদীর এপারে এসে ঢাকাতে, যেটা বর্তমান ঢাকা মহানগরীর পূর্ব অংশ, এখানে সবসময় রেকনেসেন্স পেট্রোল এবং ফাইটিং পেট্রোল পাঠাচ্ছিলাম, যে এখানে যখন যদি বলা হয় যে সারেন্ডার করছে না, এখানে আক্রমণ করতে হবে, তার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। তো রক্তাক্ত যুদ্ধ শেষ যেটা আমাদের, ওটা আখাউড়া। অরক্তাক্ত যুদ্ধ যেটা, সেটা হচ্ছে পূবগাঁও, পশ্চিমগাঁও, বালু নদীর তীরে। এবং আমরা ওখানে থাকা অবস্থাতেই ডিসেম্বরের 16 তারিখ বিকেল 4:40 আমার কাছে খবরটা পৌঁছাইলো যে সারেন্ডার হয়ে গেছে, সিজ ফায়ার। তারপরে দিন নিজেদের নিয়ে বাকি কথা। তো আমরা আসলে ভাগ্যবান মহান এবং আল্লাহর রহমত যে আমরা এই ফ্রন্টে ছিলাম। এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস সন্ধ্যা 7:30-8টায় এই বালু নদীর পার থেকে হাঁটতে হাঁটতে আবার কিন্তু ঢাকা মহানগরে আসলাম। তো আমরা স্বাধীনতা দিবস এবং গণহত্যা দিবসে আছি। তো এই দিবসটা আসলে আমি শুধু একটু অ্যাড করতে চাই, আপনি সময় পান কি না পান। আজকে এই দিবসের যে নারকীয়তা, তাণ্ডব, এটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম অনেকেই কল্পনায় আনতে পারছে না। এবং এটা আমি আবেদন রাখবো যে এখন আমার বয়স 70 চলছে, ভাইয়ের বয়স 68 চলছে, ভাইয়ের বয়স 67 চলছে। আমরা 8-10 বছরের মধ্যে আমাদের এই প্রজন্মটা চলে যাব। তো 25শে মার্চ দিবাগত রাত্রে বেঙ্গল রেজিমেন্ট আক্রান্ত হয়েছে যশোরে, সৈয়দপুরে, রংপুরে, কিন্তু আক্রমণ করে বিদ্রোহ করে ফেলেছি 16 শহরে, জয়দেবপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরে। এবং আবেদনটা কি আপনার? আবেদন আমরা যেন সকলেই ওই ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খরূপে জানি, যে আমাদের উপরে নিরস্ত্র অবস্থায়, ঘুমন্ত অবস্থায় জাতি মানুষের উপরে আক্রমণ করেছিল কারা? সশস্ত্র সেনাবাহিনীর সদস্যরা। একটি দেশের একটি সেনাবাহিনীর সদস্যরা ওই দেশেরই নিরস্ত্র নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে। আমার উপর আক্রমণ করলে আমি বলবো আমি তো আর্মি ছিলামই, আমাকে আক্রমণ করতে পারে সে ভয়ে। কিন্তু সাধারণ নাগরিককে যে আক্রমণ করেছে, এটি ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। আজ 25শে মার্চ 1971 দিনের শেষে রাত্রেবেলা 11টা থেকেই এটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং সারা রাত চলেছে। হ্যাঁ, আমি বলতে চাই যে আপনার কাছ থেকে শুনতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসলে কার্যক্রমটা কিভাবে চলতো। খুব বেশি সময় আমার হাতে নেই, ছোট্ট করে যদি আপনি ধারণা দেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো একটি অনন্য সাধারণ একটা ভূমিকা পালন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসে বোধহয় এই কাহিনী নাই যে একটি বেতার কেন্দ্র একটি যুদ্ধকে পরিচালনা করতে পারে। এবং এই যে সেক্টরগুলোতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন,
সাদি মোল্লা বেতার কেন্দ্রটা আমি মনে করি একটা সেক্টর হিসেবে কাজ করেছে। কারণ ওই সময় সাদি মোল্লা বেতার কেন্দ্র যদি না থাকতো, ওখান থেকে যদি নিয়মিতভাবে সংবাদ প্রচার না হতো, মুক্তিযুদ্ধের গান প্রচার না হতো, দেশাত্মবোধক সঙ্গীত প্রচার না হতো, সংবাদ প্রচার না হতো, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ বজ্রকণ্ঠের রূপে প্রচার না হতো, চরমপত্র না হতো, জল্লাদের দরবার প্রচার না হতো, সংবাদ, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধটা এত সুন্দরভাবে পরিচালিত হতে পারতো না। কারণটা কি? কারণটা হচ্ছে এই সাদি মোল্লা বেতার কেন্দ্রের মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধারা জানতে পারত যে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সৈন্যবাহিনী, তাদের মুক্তিযোদ্ধারা কিভাবে আলবদর রাজাকারদের মারছে, পাকিস্তানের সৈন্যদেরকে মারছে এবং কিভাবে ব্রিজ উড়িয়ে দিচ্ছে, কিভাবে তারা অগ্রসর হচ্ছে, সমস্ত কথা কিন্তু সাদি মোল্লা বেতার থেকে তারা শুনতো। সুতরাং এই ভূমিকাটার যে একটা প্রশংসনীয় অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়েছে, সেটার কথা আমি বলতে চাই। পৃথিবীর ইতিহাসে আর কোনো যুদ্ধেই নজির নাই। এই জন্য আমি সাদি মোল্লা বেতার কেন্দ্র যে স্মৃতিগুলো রয়েছে, আমি চাই সেই স্মৃতিগুলো আগামী প্রজন্ম যেন স্মরণ রাখে এবং তারা যেন আছে কোনো মিউজিয়ামে বা আমাদের ন্যাশনাল মিউজিয়ামে। আমাদের ন্যাশনাল মিউজিয়ামে সেভাবে রাখার কোনো ব্যবস্থা হয় না। আমি এখানে একটি কথা বলতে চাই, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমরা যখন দেখা করি মুক্তিযুদ্ধের পরে, তিনি কিন্তু বলেছিলেন যে মুক্তিযুদ্ধে সাদি মোল্লা বেতারে যারা অংশগ্রহণ করেছিল, শব্দ সৈনিক, কলাকুশলী যারাই ছিল, প্রত্যেকের ছবি এবং বায়োডাটা যেন আমাদের জাদুঘরে থাকে এবং প্রজন্ম যেন দেখতে পায় যে কারা মুক্তিযুদ্ধে সাদি মোল্লা বেতার কেন্দ্র ছিল। এটা কিন্তু দলিল, কারণ যুদ্ধ তো বারবার হবে না, এই দলিলটাকে কিন্তু আমাদের রক্ষিত করতে হবে। কারণ এখন প্রজন্ম, যেটা আমি মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের এই প্রজন্ম কিন্তু সামাজিক একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা, বাংলাদেশের সেই ইতিহাস এবং আমাদের বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ, সমস্ত কিছু তাদের মধ্যে যদি তারা ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশকে আমরা আরো এগিয়ে নিতে পারবো। সুতরাং আমি মনে করি সাদি মোল্লা বেতারের অবদান, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অবদান এবং সেই সাথে সাথে মুক্তিযুদ্ধের যে আমাদের মুক্তিযোদ্ধার যে অবদান, সমস্ত কিছু আমাদের প্রজন্মকে ধারণ করতে হবে। মিস্টার মুসা একটু বলবেন যে কিভাবে যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতেন? অনেক আন্তর্জাতিক, সেটা আমি বলবো যুদ্ধক্ষেত্রে কিভাবে সংগ্রহ। কিন্তু আজকে 25 মার্চ 25 রাত্রে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাটা কিভাবে কোথায় পাঠিয়েছিলেন, আমি গত 40 বছর এটা আমি রিসার্চ করছি। সুতরাং ওইটা আমি একটু 2 মিনিট বলে নিই, তারপরে আমি কিন্তু খুব বেশি সময় আপনাকে দিতে হবে ওইটা, না। কারণ আজকে তো ওইটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি একটু বলতে চাচ্ছি। প্রথমত বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করবেন তার প্রস্তুতির আগে উনি জেনারেল ওসমানী সাহেবকে ডেকে বলেছিলেন, জেনারেল এআই মজিদকে ডেকে বলেছিলেন যে তোমাদের এই দায়িত্ব দেওয়া হলো। আমার মামা রুহুল কুদ্দুস আগরতলা মামলার আসামি, উনি 6 দফা প্রণেতা বঙ্গবন্ধুর নির্দেশে, তাকে ডেকে বলছে যে তোমরা কলকাতা গভর্নমেন্ট কীভাবে করবা। এবং এখানে গুরুত্বপূর্ণ, উনি খুলনার মহসিন সাহেব এমপি এবং বরিশালের 54 সালের গণপরিষদ সদস্য নুরুদ্দিন আহমেদ, তিনিও আওয়ামী লীগের একসময় ট্রেজার ছিল, এদেরকে বঙ্গবন্ধু দিল্লি পাঠিয়ে দেয়। 13 মার্চ কলকাতা, 14 মার্চ দিল্লি, 15 মার্চ ডিপি ধরের সাথে তাদের দেখা এবং 15 মার্চ ডিপি ধরের সাথে দেখা ডিনারের পরে তারা রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত 8 ঘন্টা তারা ভারতের যারা মানুষ ছিল, 3 বাহিনী প্রধান ছিল, ইন্দিরা গান্ধী ইন্দিরা গাইড ছিলেন, পুরো ক্যাবিনেট ছিল, শরণ সিং ছিল, সমস্ত সেক্রেটারি ছিল, রড লোকেরা ছিল, গোয়েন্দা বাহিনী প্রধানরা ছিল, এরা 8 ঘন্টা এই আমার মামা তাদেরকে ব্রিফিং করে। তারপরে PN আকসার এবং ডিপি ধর ওদেরকে বিদায় করে দেওয়ার পর বলে দেয় তোমাদের শেখ মুজিবকে বলবা সে যা করবে, যখন যা করবে ঝড়ের মতো সব সাহায্য যাবে, কামান যাবে, বন্দুক যাবে, গোলাবারুদ যাবে, সৈন্য যাবে, খাদ্য যাবে, সব কিছু যাবে। এবং সে যখন যা করবে আমরা ভারত পুরা প্রস্তুত, রণসাজে সজ্জিত হবে। সুতরাং দেশবাসীকে আমি বলতে চাই, যারা এই সমস্ত জানে না তাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এবং 17 মার্চ এরা ফেরত আসে। 17 মার্চ বুধবার তারা 32 নম্বরে আসলে বঙ্গবন্ধু তাদের দোতলায় নিয়ে যায়, নিয়ে রেনু মনে ওয়াইফের নাম রেনু, বলে অজুর জন্য পানি পাঠাও। তো আব্দুল কাজের ছেলেটা আনছিল, বঙ্গবন্ধু না কামাল জামাল কাউকে পাঠাও। তো কামাল ছিল, সে পানি নিয়ে গেল, অজু করলো। তারা বঙ্গবন্ধু 3 জনের সাথে নামাজ পড়লেন, কোলাকুলি করলেন এবং কসম করলেন যে বাংলাদেশ। আপনি ছিলেন, আপনি তো ছিলেন এই বইতে আমার মামা রুহুল কুদ্দুস এই জিনিস বলেছে, বলে এই বই না বাংলা ইতিহাস, বাংলা একাডেমির এই বইয়ের এই জায়গায় আছে। আমার মামাই এই নেতৃত্ব দিয়েছে দিল্লি। এই যে স্বাধীনতার প্রস্তুতি নাই যে বলায়,
তাদের উদ্দেশ্যে আমি বলছি এই ইতিহাস। আর আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে আমাকে টিক্কা খান তাহলে কি এই প্রশ্ন মানে আসবে কিনা যে স্বাধীনতার প্রস্তুতি কি পুরোপুরি ভারতের উপর নির্ভর করেছে? না, স্বাধীনতার প্রস্তুতি রসদপাতি তারা দেবে, কমান্ডো আমাদেরকে ট্রেনিং দেবে, এইসব প্রস্তুতি। আর একটা কথা বলতে চাই, এই বইতে আছে টিক্কা খানে আমি ইন্টারভিউ করেছি 1988 ইসলামাবাদের সাকসামিতে। সে বলছে আমি নিজে কানে শুনছি শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করছে, সো আই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু অ্যারেস্ট হিম। আমাকে সিদ্দিক সালিক এই ঢাকা আসছিল পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে, সে আমাকে বঙ্গভবনে বলেছে আমি এবং দাউদ খান মজলিসের সামনে যে আমি নিজে শুনছি শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে, সুতরাং সেই জন্য আমরা তাকে অ্যারেস্ট করেছি। এবং আমরা চট্টগ্রামে এই যারা স্বাধীন বাংলার ভেতরে ছিল, নন্দনকানন ওয়ালেস অফিস ছিল, আমরা পুরো জিনিসটা এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেশবাসী জানেন, আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, শেষ করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু নির্দেশ দিয়েছিলেন আমাকে, এটা আমার এই বইতে আছে, এবং আগামীকাল সব কাগজে বেরোবে। বঙ্গবন্ধু কিন্তু চিরঙে এমআরসির দিকে মেহান্নান মান্নান তাদের সকলকে নির্দেশ দিয়েছিল চট্টগ্রাম তোমার স্বাধীন রাখবা, চট্টগ্রাম হবে বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের রাজধানী। কিন্তু সেখানে বিরাট ফোর্স ছিল, শামসুল হক সাহেব পুলিশ তার 750 ছিল, ওদিকে উনি জানে ইপিআর ছিল প্রায় 250। আমি বলি চট্টগ্রামটা তারা একসাথে দখলে রাখার জন্য এই সিদ্ধান্ত ছিল, কিন্তু মেজর জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিল। সে তার ফোর্স নিয়ে পটিয়া ওইদিক চলে গেছে 20 কিলোমিটার দূরে, মেজর রফিকের ফোর্সের সাথে মিলিত হয় নাই, ফলে অসমর্থিত আলোচনাটা আমার মনে হয়। ফলে আমি বলি বালুচ রেজিমেন্ট যে 350টা ছিল বালুচ, তাদের কিন্তু এখানে 6000 ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, আনসার, পুলিশ, ইপিআর, তারা কিন্তু ওদের ক্রাশ করে দিতে পারত। চট্টগ্রাম যে স্বাধীন রাখার বঙ্গবন্ধুর সিদ্ধান্ত সেটা ব্যর্থ হয়ে যায় ওই কারণে, যে রিপ্ট হয়ে যায়। জেনারেল ইব্রাহিম, মেজর রফিক আর মেজর জিয়ার মধ্যে রিপ্ট হয়। জেনারেল ইব্রাহিম, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, সাবেক মন্ত্রী মহোদয়, এমপি, তিনি হালিশহর থেকে তৎকালীন ইপিআর নিয়ে বিদ্রোহ করেন। ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী কাপ্তাই থেকে ইপিআর নিয়ে বিদ্রোহ করেন। মেজর জিয়াউর রহমান বলেন উই রিভোল্ট, আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম অষ্টম বেঙ্গলকে নিয়ে। এবং চট্টগ্রামকে স্বাধীন রাখার জন্যে বা চট্টগ্রামকে মুক্ত রাখার জন্য তিনজন ওনারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরামর্শ করেই পদক্ষেপগুলো নিয়েছিলেন। কিন্তু আমি যেমন ওখানে ছিলাম না, মুসা ভাই ওখানে ছিলেন, সেই জন্য আপনি তো আর পরিকল্পনাকারীর একজন না, আপনি তো 18 বছরের একজন বালক। বাংলাদেশের হিসাবে জাতীয় পরিচয় পত্র পাওয়ার বয়স হয় নাই। বলতে চাচ্ছি যে না, আমি বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার হিসাবে, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুসা ভাইয়ের একটা বাক্যের প্রতিবাদ করেই যাচ্ছি, সেটা হচ্ছে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেন। এই ধরনের বাক্য জাতির সামনে উপস্থাপনটা ভুল, এটা কাঙ্ক্ষিত না। কারণ উনি পুরো ব্যাটালিয়ন নিয়ে যে বিদ্রোহটা করলেন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য, তাহলে বিদ্রোহ করলেনই বা কেন তিনি? তিনি তো 12টা 10 মিনিটের ড্রামের উপর দাঁড়িয়ে বলেছেন উই রিভোল্ট। আমি সেখানে ছিলাম না, বাট আমি যেহেতু তিনি বললেন জিয়াউর রহমান একক ব্যক্তি না, তিনি ওই মুহূর্তে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, সবগুলো বাঙালি সেনা যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে যুদ্ধটা পরিচালনা করছেন। যুদ্ধের বয়স তখন কত? 10 ঘন্টা, 9 ঘন্টা, 8 ঘন্টা। উনি তো মেন ফোর্সের সাথে না থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। উনি যদি মেন ফোর্সের সাথে থাকতো তাহলে 350টা বালুচ রেজিমেন্ট আমাদের চিটাগং দখল করতে পারতো না। তাদের ফোর্স ছিল মাত্র 350 জন, আমাদের ফোর্স ছিল 6000। কাজ তাকে করতে দিলেই ভালো আর কি, যিনি যুদ্ধ করেছেন তার কাছে উনি যুদ্ধ নিয়ে মন্তব্য করুক। এটা আমি বললাম। আমি আপনার কাছে এটাও বলবো যে মুক্তিযুদ্ধটাকে আমরা সকলে সম্মিলিতভাবে যদ্দূর পারি যেন স্টাডি করি, পর্যালোচনা করি। যেমন আপনাকে বইটা দেখে এত বেশি সন্তুষ্ট হলাম যে আমি রণাঙ্গনে ছিলাম, আমি তার এত বিস্তারিত জানতাম না, কিন্তু বর্তমানে জন্য এটা, যেমন আমার অধিনায়ক মেজর কাজী মোহাম্মদ সৈফুল্লাহ প্রথম বই লিখেছেন 82 সালে, তিনি বই লিখেছেন বাংলাদেশ এট ওয়ার। এইগুলো আমরা প্রজন্মের জন্য লিখে যাচ্ছি। মুসা সাদেক ভাই লিখেছেন অনেক বড় বই, আমাকে উপহার দিয়েছেন 6 বছর আগে, সেটা আমার কাছে আছে। তো এই যে এগুলো রেখে যাচ্ছি, এগুলো যেন বর্তমান প্রজন্ম পড়ে, রণাঙ্গনের ইতিহাসটাও যেন পড়ে, সাংগঠনিক ইতিহাসটাও যেন পড়ে, রাজনৈতিক ইতিহাসটাও যেন পড়ে। বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা,
নিঃসন্দেহে এটা নিয়ে আলোচনার কোনো অন্য কোনো জায়গা স্যার, আমি, কিন্তু 10 সেকেন্ড রণাঙ্গনটা সময় আছে, যে 10 আছে এবং সঙ্গে যে আমরা সবাই আছি এই কথাটা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর নামেই 27শে মার্চ কালুরঘাট থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পুনরায় দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জলিল সাহেব, জি, দেশবাসীকে জি, জি, সম্মান- 10 সেকেন্ড মাত্র, ঠিক 10 আছে, সেকেন্ড। ঠিক আছে, দেখেন 10 আমাদের মুক্তিযুদ্ধ যে আমরাই করেছি, জেনারেল জ্যাকব এটা আমাকে সাক্ষাৎকার দিয়ে বলেছে ইস্ট যে এটা বেঙ্গলের দেখানোর যুদ্ধে- দরকার নেই। ওই যে গুন্ডে সিনেমা বানাইছে, আমরা প্রতিবাদ করছি না। আচ্ছা, মুক্তিযুদ্ধ তারপরে গুন্ডেরা করে নাই, আমরা জেনারেল- করেছি। জেনারেল মানিক সাহেব আমি নিজে জি, ইন্টারভিউ ধন্যবাদ। দিয়েছি। আপনার সাথে কথা ছিল জেনারেল মানিক সাহেব আমাকে নো ছবি। জেনারেল মানিক সাহেব আমাকে বলেছেন যে এই যুদ্ধটা বাঙালিরাই করেছে, আমরা শুধু পিছনে লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। এইটা আমি বলছি দেশবাসীকে যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযোদ্ধারাই বীরত্বের সাথে বিক্রমের সাথে করেছে। এটা ভারতের যে প্রধান সেনাপতি জেনারেল মানিক সাহেব আমাকে বলেছে, জেনারেল জ্যাকব আমাকে বলেছে। তাদের ইন্টারভিউ ইনফ্যাক্ট ভারতের কথা বললে ইন্দিরা গান্ধীর নাম না নিয়ে আপনি নাম নিচ্ছেন, সবাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকভাবে সমর্থন আদায়ের ক্ষেত্রে এবং বাংলাদেশকেও সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকা অবিসংবাদিত। অবিসংবাদিত। নিশ্চয়ই। ইন্দিরা গান্ধী ওই নাম নাম না নিয়ে আপনি তাহলে ভারতের আর কারো নাম না, না, নিলে ইন্দিরা গান্ধীর নাম সেটি তো জি, আমি অবশ্যই জি। তার ছবিও নিয়ে আসছি। ইন্দিরা ধন্যবাদ, গান্ধীর ছবি ধন্যবাদ। দেখা। ছবি দরকার নেই, সবাই ইন্দিরা ইন্দিরা গান্ধী গান্ধীকে ছাড়া চেনেন। আমাদের তো এই মুক্তিযুদ্ধ তো আমরা ধন্যবাদ, কাকে বলতে ধন্যবাদ। প্রফেসর অরূপ রতন চৌধুরী, যদি শেষ মুহূর্তের কিছু বলবার থাকে। শেষ মুহূর্তে এটাই বলতে চাই যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পী, কুশলী এবং শব্দ সৈনিক এখনো অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন। যেমন অনেকেই তো মারা গেছেন, অনেকে অনেকে অসুস্থ মারা আছেন। গেছেন, প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে এবং অনেক মুক্তিযোদ্ধাও কষ্ট করছেন। তা আমরা চাই যে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তাদের অবদান বাংলাদেশের ইতিহাস কখনো অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং আমরা যেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই শিল্পীদের, সেই শব্দ সৈনিকদের এবং সমস্ত মুক্তিযোদ্ধাদের সমানভাবে শ্রদ্ধা করি। আগামী প্রজন্ম যেন ইতিহাসকে সত্যিকারভাবে তারা পাঠ করে এবং এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ মুক্তিযুদ্ধে যত মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে আমাদের, তাদের প্রতি আমাদের জন্য সবসময় একটা শ্রদ্ধা থাকে। আমাদের দেশকে যেন আমরা ভালোবাসি এবং সেই কথা বলেই আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ধন্যবাদ। আমরা মুক্তিযুদ্ধের এত বছর পর বলেছেন, জি। মুক্তিযুদ্ধের সরকার ফেরত পেয়েছি, এই জন্য জাতির জনক কন্যাকে আমরা অভিবাদন জানাই, সালাম জি, জানাই। ধন্যবাদ। জেনারেল ইব্রাহিম। অভিনন্দন পর্বে আমি যোগ দিলাম। পৃথিবীতে আরো অনেক জাতি আছে এই মুহূর্তে এরকম এই কালো রাত্রি, কালো দিনগুলো মোকাবেলা করছে। তাদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করি। গণতন্ত্রের জন্য, মানবিক মূল্যবোধের জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। এবং যারাই অতর্কিত হামলায় প্রাণ হারায়, উদাহরণস্বরূপ নিউজিল্যান্ডে 50 জন, আমরা তাদের সঙ্গেও আজকে সমবেদনা জানাচ্ছি, তাদের জন্য প্রার্থনা করছি। আজ 25শে মার্চ সকাল 10টায় ফেসবুকে নিয়ে আপনি দেখবেন এটা প্রোগ্রাম ইনশাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য আর তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার মোহাম্মদ মুসা, প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী এবং মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরকে বিজয় দিবসের স্বাধীনতা দিবসের প্রাক্কালে। দর্শক, কথা বলছিলেন তিনজন মুক্তিযোদ্ধা। আজ জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের 25শে মার্চ রাতে আসলে মুক্তিযুদ্ধের শুরু হয়নি। এর একটা দীর্ঘ সংগ্রাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, সেখানে নানান ত্যাগ আছে, নানা নিপীড়ন নির্যাতন আছে। আবার এটি কোনো একটি বিশেষ দিনেও যে শেষ হয়ে গেছে সেটিও কিন্তু বলা যাবে না। 16ই ডিসেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়েছি এবং তারপর থেকে আমাদের মুক্তি সংগ্রামটাও চলছে এবং আমরা এই গণহত্যায় এবং 9 মাসের মুক্তিযুদ্ধে এবং তার আগে বাঙালিদের উপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে সেগুলো যারা করেছেন তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা এবং সেটি অব্যাহত থাকুক, আমরা সেটি চাই। একই সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি সমবেদনা। যারা নানাভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে, যার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে,
তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেক্টর কমান্ডাররা, বিভিন্ন ফোর্সের অধিনায়করা, রাজনৈতিক নেতৃত্ব, বঙ্গবন্ধুর সহযোগী যারা ছিলেন, তৎকালীন অস্থায়ী সরকারে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগেও যারা বাংলাদেশের এই সংগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও আমরা স্মরণ করতে চাই। এবং সেই সঙ্গে আন্তর্জাতিকভাবে যারা, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, কৃতজ্ঞতা। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা।